হামিংবার্ড সিজন 3। আরিশ অনুশোচনায় আবার অরার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, ফিস ফিস করে বলল, আই এম সরি অরা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার ভুলের জন্য তুমি আজ অসুস্থ হয়ে পড়েছ, আমাকে ক্ষমা করে দিও। এতক্ষণে পুরো ঘটনাটা মনে পড়লো অরার। তার পরিধেয় সিল্কের হালকা নীল রঙের শাড়িটা কিছুটা এলোমেলো হয়ে আছে, ফ্যাকাশে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলে সে মৃদু স্বরে বলল, এভাবে কেন বলছেন? ইচ্ছে করে তো করেননি কিছু। আরিশ অবাধ্য বাচ্চাদের মতো দুদিকে মাথা নাড়ল। অরার সহজে ক্ষমা তাকে আরো বেশি অপরাধী করে তুলেছে যেন। সে অরার গাল দুটো নিজের 2 হাতের তালুতে নিয়ে বলল, হু, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আপনি আবার ডাক্তার কেন ডাকলেন? বাড়ির সবাই কি ভাববে বলুন তো? অরার গলায় মৃদু লজ্জার আভাস। আরিশ বিছানায় অরার আরেকটু কাছে ঘেঁষে বসলো। অরাকে আলতো করে নিজের শরীরের সাথে জড়িয়ে টেনে টেনে নিল বুকের কাছে। অরার কাঁধ বেয়ে নেমে যাওয়া ভেজা চুলগুলো এবং কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেউ কিছু ভাববে না। তোমার শরীর খারাপ, এর থেকে বেশি কিছু তো কেউ জানে না। এসব নিয়ে একদম ভেবো না। ওরা মাথা নেড়ে সম্মতি জানালো। আরিশ ওরাকে আলতো করে ধরে বিছানায় সোজা করে বসালো। পাশে পড়ে থাকা সাদা টাওয়েলটা তুলে নিয়ে ওরার পিঠময় ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো আরো একবার ভালো করে মুছিয়ে দিতে লাগলো। ওরা কোনো বাধা দিল না, স্থির হয়ে বসে শুধু স্বামীর ব্যাকুল যত্ন উপভোগ করতে লাগলো। এই ভদ্রলোক যেমন উন্মাদনায় জ্বালায়, ঠিক তেমনি ভালোবাসার সাগরে ডুবিয়ে রাখে। এই কারণে ওরা চাইলেও কখনো আরিশের উপর রাগ ধরে রাখতে পারে না। আমি এখন পুরোপুরি ঠিক আছি, আপনি বসুন, আমি ডিনার নিয়ে আসছি। ওরা বিছানা থেকে ওঠার চেষ্টা করে বলল, কিন্তু আরিশ তাকে উঠতে দিল না, বরং আলতো টানে ওরাকে আবারও নিজের চওড়া বুকের উপর শুইয়ে দিল। আরিশের পরনের শার্টের উপরে দুটো বোতাম খোলা, তার উন্মুক্ত বুকে মুখ গুজে রইল অরা। আরিশ তার এক হাত দিয়ে অরার রেশমি চুলগুলোর মধ্যে আঙ্গুল গলিয়ে বিলি কাটতে লাগলো। তুমি বসো, আমি অন্য কাউকে বলছি, দিয়ে যাবে কেউ না কেউ। এত ভালোবাসেন কেন আরিশ? অরা যেন এক মোহবিষ্ট সম্মোহনী সুরে আরিশের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আরিশের ঠোঁটের কোণে এক চিলতে গাঢ় মুচকি হাসি ফুটে উঠল। একটু আগে সেই উন্মত্ততার কথা মনে করে সে এবার ফিসফিসিয়ে নিচু হাসকি স্বরে বলল, জানি না কেন এত ভালোবাসি, তবে পাখি, তোমাকে ঠিক এই বুকের মাঝখানে রাখি, আদরে ভালোবাসায়। সারা জীবন এভাবেই থেকো তুমি। থাকবো। অরার কণ্ঠস্বর আরিশের বুকেই মিলিয়ে গেল। এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলল দুজনেই। ঘরের থমথমে পরিবেশটা যেন এক লহমায় কেটে গেল। ঠিক তখনই দরজার বাইরে কারো সুনির্দিষ্ট পায়ের আওয়াজ শোনা গেল। আরিশের বুকের উষ্ণতাটা থেকে নিজেকে চটজলদি সরিয়ে নিয়ে ধরফর করে উঠে বসলো ওরা। নিজের গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে নিল। আরিশও ভুরু কুঁচকে দরজার দিকে তাকালো। ভেতরে আসবো ওরা? শাশুড়ির শান্ত কণ্ঠস্বর শুনে ওরা বিছানায় সোজা হয়ে বসলো। আরিশও বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আসুন। আরিশ নিজেই অনুমতি দিল। অনুপমা ধীর পায়ে রুমে ঢুকলেন। পরনে তার সাদামাটা একখানা সুতি শাড়ি, চাবির গোছাটা আঁচলে বাঁধা। তিনি রুমে ঢুকে অরার ফ্যাকাশে মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। শুনলাম তোমার শরীর ভালো না, এখন কেমন আছো? অরা কিছুটা ইতস্তত করে নিজের জড়তা কাটিয়ে বলল, ঠিক আছি আমি, চিন্তা করবেন না মা। ছেলেমেয়েরা অসুস্থ হলে মায়েরা চিন্তা করবেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন অনুপভা। তারপর একটু থেমে আরিশের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলেন, ডিনার কি ঘরে দিয়ে যাব? আরিশ চট করে উত্তর দিল, আমি গিয়ে নিয়ে আসব। তোমাদের কাউকে নিচে যেতে হবে না। তালহা কিংবা সাবিহাকে দিয়ে আমি ডিনারের ট্রে পাঠাচ্ছি আমি। অনুপভা বললেন। তার কথায় আরিশের কপাল কুঁচকে গেল। তার কণ্ঠস্বর মুহূর্তে গম্ভীর ও শক্ত হয়ে উঠল। দরকার নেই। আর চোখে আরিশের দিকে তাকালো। মাত্র 1 মিনিট আগেই তো সে নিজে থেকে বলেছিল কাউকে দিয়ে ডিনার ঘরে আনাবে। তাহলে এখন মায়ের মুখের উপর এভাবে দরকার নেই বলার মানে কি? আরিশের আকস্মিক মুড সুইং সে কিছুতেই মেলাতে পারল না। তাহলে তুমি নিচে আসো, আমি খাবার রেডি করে দিচ্ছি। অনুপমা আরিশের রুক্ষতার বিপরীতে এতটুকুই বললেন। আর তার তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ঘর থেকে বেরিয়ে গেলেন। আরিশও আর কোনো কথা না বলে বেরিয়ে অনুপমার পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। আর ওরা
একা বিছানার উপর আগের মতোই গুটিসুটি মেরে এক নিষ্প্রাণ পুতুলের ন্যায় বসে রইল। চারিদিকে সকালের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আকাশের মুখ ভার। আষাঢ়ের মেঘ ভেঙে নেমেছে মুষলধারের ঝুম বৃষ্টি। বর্ষার এই নতুন আগমনে পুরো প্রকৃতি যেন এক পরম তৃপ্তিতে আবগাহন করেছে। গাছের পাতা থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে নরম মাটিতে, আর জানালার কাচ বেয়ে নেমে যাচ্ছে বৃষ্টির অজস্র ধারা। চারিপাশের চেনা প্রকৃতি আর জলে সিক্ত, সতেজ এবং এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। মাটির সোদা গন্ধ আর বৃষ্টির একটানা রিমঝিম শব্দে যে কোনো সাধারণ মানুষের মন মেতে ওঠার কথা, কিন্তু সেই শীতল পরশও যেন মল্লিক বাড়ির ভেতরে গোমট তপ্ত আবহাওয়াকে শান্ত করতে পারছে না। এর মধ্যেই কেটে গেছে দীর্ঘ 2টো দিন। বাইরে প্রকৃতির সতেজতার সাথে কোনো মিল নেই নয়নার জীবনে। এই দুদিনে ঘরের চার দেয়ালের মাঝে সে এক জীবন্ত লাশের পরিণত হয়েছে। এদিকে সোলাইমান মল্লিক মেয়ের কোনো মতামত বা কান্নাকাটির তোয়াক্কা না করেই নিজের জেদে অটল আছেন। তিনি ইতিমধ্যে নয়নার জন্য চারিদিকে জোর কদমে বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছেন। সব ঠিকঠাক, আর পেছনোর কোনো পথ নেই। আজ সন্ধ্যায় পাত্রপক্ষ নয়নাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে, কিন্তু নয়না কি করবে, কোন দিকে যাবে, কিছুই বুঝতে পারছে না। ক্রমাগত দুশ্চিন্তায় তার মাথা যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখের সামনে নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখে এক তীব্র অবশতা তাকে গ্রাস করেছে। ও ওদিকে পলাশের বুকেও গত 2টো দিন ধরে প্রতিটা মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠায়। নয়নার বান্ধবী তমাকে দিয়ে সে প্রতি মুহূর্তে সব খবর রাখছে। তমার মুখে নয়নার বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার কথা শুনে পলাশের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু চাইলেই তো সে সবকিছু উলটপালট করে দিতে পারছে না। একদিকে নিজের জীবনের কঠিন ও রুড বাস্তবতা, মধ্যবিত্তের হাজারটা টানাপোড়েন, আর অন্যদিকে তার ভালোবাসার নয়না। কিভাবে কি সামাল দিবে সে? কোন পথ বেছে দিলে নয়নাকে রক্ষা করা যাবে? কোনো উত্তর জানা নেই তার। নয়না আর নিজেকে স্থির রাখতে পারছে না। ঘরের ভেতর খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে সে। মনের ভেতর এক মরিয়া জেদ চেপে বসেছে। মরলে মরবে, যা হওয়ার হবে, তাও শেষবারের মতো অন্তত একটাবার পলাশের মুখোমুখি তাকে হতেই হবে। সোলাইমান মল্লিক মাত্রই গোসল করতে বাথরুমে ঢুকেছেন, আর রোকসানা মল্লিক দুপুরের নামাজে ব্যস্ত। ঠিক এই সুযোগটার জন্যই যেন চাতক পাখির মতো অপেক্ষা করছিল নয়না। বাড়ি থমথম করছে। সে আর এক মুহূর্ত দ্বিধা করলো না, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু সেদিকে নয়নার খেয়াল নেই। সে শুধু ছুটছে। পিচ্ছিল রাস্তা, চারপাশে মানুষের কৌতূহলী দৃষ্টি, কোনো কিছুই তাকে থামাতে পারছে না। তার একমাত্র গন্তব্য পলাশদের বাড়ির সামনে চায়ের দোকানটা। এই ভর দুপুরে পলাশের ওখানে থাকার কথা। নয়নার মন বলছিল পলাশ তার জন্য কোথাও অপেক্ষা করছে। মিনিট 10 একটানা ছোটাছুটির পর অবশেষে পরিচিত মোড়ে এসে স্থির হয়ে দাঁড়ালো নয়না। বুকটা কামারের হাঁপারের মতো ওঠানামা করছে। কপাল বেয়ে বৃষ্টির জল আর ঘাম মিশে একাকার। হাঁপাতে হাঁপাতে ঝাপসা চোখে সামনের দিকে তাকিয়ে দেখলো পলাশ সত্যি সেখানে বসে আছে। দোকানের কাঠের বেঞ্চিতে একা শূন্য দৃষ্টিতে উদাস হয়ে চেয়ে আছে সামনের দিকে। পলাশ এক বুক কান্না চেপে অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ডাকলো নয়না। চেনা কণ্ঠস্বর কানে আসতেই পলাশ যেন তীব্র একটা শক খেল। নিজের ভুল ভেবে চট করে সামনে তাকাতে নয়নাকে এই অবস্থায় দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। সে তড়িৎ গতিতে বসা থেকে উঠে প্রায় ছিটকে ছুটে এলো নয়নার কাছে। নয়না, তুমি তুমি এই ভর দুপুরে একা এখানে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? পলাশের গলায় উপচে পড়ছে তীব্র আতঙ্ক আর আকুলতা। নয়নার ঠোঁট দুটো কাঁপছে, কান্না আর জড়তায় কথা আটকে যাচ্ছে বারবার। চোখের জল আর বৃষ্টির জল এক হয়ে গাল বেয়ে ঝরে পড়ছে। সে কোনো মতো পলাশের শার্টের হাতাটা খামচে ধরে বলল, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে পলাশ। আমি এখন কি করব আমাকে একটু বলুন। আজ বিকেলে পাত্রপক্ষ আসবে, তাদের সাথে যদি পাকা কথা নাও হয়, বাবা দমে যাবেন না। অন্য কোনো ছেলেপক্ষ আসবে। আমি যে যে অন্য কারো হতে পারবো না। নয়নার আকুল আর্তনা, তার অসহায় প্রশ্নে মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল পলাশ। তার চারপাশটা যেন স্তব্ধ হয়ে গেল। কি উত্তর দেবে সেই মেয়েটাকে? বুকটা চিরে রক্তক্ষরণ হলেও সে মুখ ফুটে বলতে পারছে না, সব ছেড়ে আমার কাছে চলে এসো। কারণ পলাশ এক দৃঢ় বাস্তবতার খাঁচায় বন্দি।
তার কাঁধে পুরো পরিবারের বিশাল দায়িত্ব, বৃদ্ধ বাবা মায়ের ভরসা। সোলাইমান মল্লিকের মতো প্রভাবশালী মানুষের সাথে লাগতে গেলে তার সাজানো সংসারটা এক নিমিষে ভেসে যাবে। তার উপর সবচেয়ে বড় নির্মম সত্যটা হলো, নয়নাকে যদি সে আজ হাত ধরে চলেও আসে, তাকে খাওয়াবে কি? নিজেদের নুন আনতে পান্তা ফুরোনোর অভাবের সংসার। এই তীব্র দারিদ্র্যের মাঝে নয়নার মতো একটা মেয়েকে এনে সে কোন নরকে ফেলবে? পলাশ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে আজ বুঝতে পারছে বাস্তবতা আর আবেগের পথ চিরদিনই আলাদা। আর সেই আলাদা পথের মোড়ে দাঁড়িয়ে আজ তাদের ভালোবাসার সমাধি ঘটছে। পলাশ, কিছু একটা বলুন প্লিজ। নয়নার অবুঝের মতন পলাশের হাতটা আঁকড়ে ধরতে চাইলো। তার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে পলাশ বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করলো। কিভাবে কি বলবে সে? কিভাবে নিজের ভালোবাসাকে নিজের হাতে খুন করবে? কিন্তু এই মুহূর্তে আবেগ প্রবণ হয়ে নরম হলে চলবে না। পলাশ খুব ভালো করেই জানে, আর যদি সে দুর্বল হয়ে নয়নাকে কোনো মিথ্যা আশা দেয়, তবে তা নয়নার জীবনটাকে আরো বড় নরকে ঠেলে দেবে। পলাশ নিজের ভেতরের সমস্ত কান্নাকে চেপে ধরে নিজেকে পাথরের মতো শক্ত করে নিল। ফুসফুস ভরে লম্বা একটা নিঃশ্বাস ফেলে সে নয়নার হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল। তারপর চোখের পলক না ফেলে একদম অচেনা মানুষের মতো কঠিন স্বরে বলল, বিয়ে করে নাও নয়না। আমি তোমার উপযুক্ত নই। বাবা মা কখনো সন্তানের খারাপ চান না। পলাশের মুখের কথাগুলো যেন তপ্ত সীসার মতো নয়নার কানে গিয়ে বিঁধল। সে মুহূর্তের মধ্যেই সেখানে জমে বরফ হয়ে গেল। চারপাশের বৃষ্টির শব্দ হুট করে ওধাও হয়ে গেল। শুধু কানের ভিতর এক তীব্র ঝাঁঝা শব্দ হতে লাগলো। নয়না অবিশ্বাসের দৃষ্টিতে পলাশের দিকে তাকিয়ে রইল। সে দেখতে পেল না যে পলাশের পুরো শরীরটা ভেতরে ভেতরে কাঁপছে। সে শুধু দেখলো পলাশের চেহারার নির্মম নিষ্ঠুর কাঠিন্য। নয়নার মুখের ভাষা হারিয়ে গেছে। এই চরম আঘাতের পর কি বলবে সে আর বুঝতে পারছে না। নয়নার নীরবতা সইতে না পেরে পলাশ আবার বলল, ভালো থেকো। এতটুকু বলে পলাশ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। তীব্র এক অপরাধ বোধ আর বুক ফাটা কষ্ট নিয়ে সে উল্টো পথে হাঁটতে লাগলো। বড় বড় পা ফেলে সে নয়নার থেকে দূরে সরে যাচ্ছে। তার চোখের কোণ বেয়ে তখন টুপ টুপ করে নোনা জল ঝরে পড়ছে, যা বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল। কিন্তু নয়না তা দেখতে পেল না। তার দেখার ক্ষমতা ততক্ষণে লোপ পেয়েছে। নয়না মাঝ রাস্তার ঠিক এক জড় পুতুলের মতো পাথরের মূর্তি হয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। আকাশ থেকে নামা শীতল বৃষ্টিও তার ভেতরে পড়তে থাকা ছাইগুলোকে শান্ত করতে পারল না। সবকিছু শেষ। যার জন্য সে ঘর থেকে পালিয়ে এসেছিল, সেই মানুষটাই তাকে ফিরিয়ে দিয়েছে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল নয়না। এখন আর কোনো কান্নাকাটি করছে না সে। চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে মরা মানুষের মতো নিজের বাড়ি ফিরতি পথে পা বাড়ালো। জোহরের নামাজ শেষ করে রোকসানা দ্রুত পায়ে কিচেনে এসে ঢুকলেন। ওদিকে সোলাইমান মল্লিকের গোসল শেষ হয়েছে এতক্ষণে। দুপুরে খেয়েই তাকে আবার তড়িঘড়ি করে বেরোতে হবে। সন্ধ্যায় মেহমান আসবে, তাই ঘরোয়া কিছু ভালো বাজার সদাই করা বাকি। পাত্রপক্ষের সামনে তো আর যেমন তেমন কিছু দেওয়া যায় না। মান সম্মানের একটা ব্যাপার আছে। তাই দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা যত দ্রুত শেষ করা যায় ততই মঙ্গল। কি গো, খাবার দাও, বড্ড দেরি হয়ে যাচ্ছে। ডাইনিং রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় আওয়াজ দিলেন সোলাইমান মল্লিক। রোকসানা ব্যস্ত হাতে কিচেন থেকে তরকারির বাটিগুলো ডাইনিং টেবিলে এনে সাজালেন। ঝটপট স্বামীর প্লেটে গরম ভাত আর তরকারি বেড়ে দিলেন। সোলাইমান মল্লিক ভাতে হাত ডুবিয়ে লোকমা তুলতে তুলতে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলেন, নয়না কোথায়? বাড়িটা তো নিঝুম কেন? কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। রোকসানা সোলাইমানের পাতে মাছের টুকরোটা তুলে দিতে দিতে নিচু স্বরে জানালেন, ঘরেই আছে হয়তো। গত দুদিন ধরে তো ওভাবেই দরজা বন্ধ করে পড়ে আছে। ও আসলে মনে মনে কি ভাবছে, ওকে দেখে আমি কিছুই বুঝতে পারছি না। মেয়ের নাম শুনতেই সোলাইমান মল্লিকের চিবানোর গতি স্তব্ধ হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে এলো তার। একটা সামান্য বখাটে ছেলের জন্য নয়না যে তাদের মল্লিক বংশের মান সম্মান এভাবে রাস্তায় খুইয়ে দেবে, সেটা তিনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। সেই ক্ষোভ ও জেদ যেন তার কণ্ঠস্বরে ঝরে পড়ল। তোমার বোঝার কোনো দরকার নেই। বিকালে পাত্রপক্ষের সামনে যেন সে লক্ষ্মী মেয়ের মতো সেজেগুজে বসে, সেটুকু অন্তত নিজের মেয়েকে ভালো করে বুঝিয়ে দিও। রোকসানা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলছি
আমার পক্ষ থেকে যা বলার সব বুঝিয়ে বলেছি। আচ্ছা শোনো, ওরাকে তো একবার পুরো ব্যাপারটা জানানো উচিত ছিল। নয়নার বিয়ে ঠিক হচ্ছে, এই খবরটুকু তো অন্তত বড় বোন হিসেবে ওরাকে বলা দরকার নাকি? সোলাইমান মল্লিক খুব দ্রুত ভাতের লোকমা পুড়তে পুড়তে উদাসীন ভঙ্গিতে বললেন, হ্যাঁ তা ঠিক, একটা কল দিয়ে জানিয়ে দিও। রুকসানা মাথা নেড়ে মনে মনে সায় দিলেন। ঠিক করলেন দুপুরের খাওয়া দাওয়ার ঝামেলা মিটলে ওরাকে ফোন করবেন। সোলাইমান মল্লিক আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত হাত চালিয়ে খাওয়া দাওয়া শেষ করলেন। সোলাইমান মল্লিক খাওয়া শেষ করে ছাতা মাথায় দিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যেতে রোকসানা ভাবলেন, নয়নার ঘরে গিয়ে তাকে একবার ডেকে আনা দরকার। সকাল থেকে মেয়েটা কিছুই মুখে দেয়নি। ডাইনিং টেবিল থেকে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে তিনি যেমন ড্রয়িং রুমের দিকে পা বাড়ালেন, ঠিক তখনই সদর দরজা খোলার মৃদু আওয়াজ হলো। রুকসানা ভুরু কুচকে তাকালেন। সোলাইমান তো মাত্রই বেরোলেন, তবে কি কিছু ফেলে গেছেন? কিন্তু দরজার দিকে তাকিয়ে রোকসানার হাতের প্লেটটা যেন হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। দরজায় দাঁড়িয়েছে নয়না। নয়নার সারা শরীর চুয়ে চুয়ে জল পড়ছে। গায়ের ওড়নাটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। মাথার চুলগুলো এলোমেলো। সবচেয়ে বড় কথা, তার পায়ের নিচে কোনো স্যান্ডেল নেই। কাদা মেখে পা দুটো একাকার হয়ে গেছে। রুকসানা স্তম্ভিত হয়ে গেলেন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তীব্র বিস্ময় আর রাগ মেলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, নয়না, তুই এই ভর দুপুরে তুই বাইরে কোথায় গিয়েছিলি? এই তোর অবস্থা কেন? কথা বলছিস না কেন? কিন্তু নয়না আজ কোনো উত্তর দিল না। সাধারণত বাবার ভয়ে বা মায়ের বকুনিতে যে মেয়েটা কেঁচো হয়ে থাকতো, আজ তার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। তার চোখ দুটো একদম শুকনো, নিষ্পান এবং শূন্য, যেন এই পৃথিবীর কোনো আলো হাওয়া তাকে আর ছুতে পারছে না। মায়ের এতগুলো ধারালো প্রশ্ন, চিৎকার, সবকিছু যেন নয়নার কানের পাশ দিয়ে শূন্যে মিলিয়ে গেল। নয়না কোনো উত্তর না দিয়ে মায়ের দিকে একবারও না তাকিয়ে ঠিক জীবন্ত এক লাশের মতো পাথরের ভঙ্গিতে সোজা নিজের রুমের দিকে হেঁটে চলে গেল। তার ভেজা পায়ের কাদার ছাপ মেঝেতে লেপ্টে যেতে লাগলো। রোকসানা মল্লিক মেয়ের এমন অদ্ভুত গম্ভীর রূপ দেখে ভেতরে ভেতরে শিউরে উঠলেন। তিনি পেছন থেকে আবারও ডাকলেন, নয়না, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, তোর বাবা জানতে পারলে আজ তোকে মেরেই ফেলবে। নয়না তাও শুনলো না। নিজের রুমে ঢুকে সে সশব্দে দরজাটা বন্ধ করে দিল। ভেতর থেকে সিটকিনি আটকে দেওয়ার আওয়াজ পাওয়া গেল। মায়ের বকা, বাবার ভয় কিংবা লোকলজ্জা কোনো কিছুই আজ নয়নাকে আর স্পর্শ করতে পারছে না। কারণ যে মানুষের মন একবার ভেঙে পাথরের টুকরো হয়ে যায়, তার আর নতুন কোনো ঝড়কে ভয় পাওয়ার কিছু থাকে না। বেলা তখন 3:30। খান পরিবারের বিশাল ডাইনিং রুমে দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা মাত্র শেষ হয়েছে। বাড়ির সবাই যার যার রুমে চলে গেছে। ওরা আর আরিশে সবে মাত্র খাওয়া শেষ করে ডাইনিং টেবিল থেকে উঠল। আরিশের গম্ভীর মুখবয়ে রাশভারী ভাব, আর ওরা শান্ত পায়ে তার পিছু পিছু ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। ড্রয়িং রুমের সোফায় অলস ভঙ্গিতে বসেছিল তালহা, হাতে তার ফোন। ওপাশের সোফায় আফতাব খান বসা। আরিশা আর অরা ড্রয়িং রুমে পা রাখতেই ঠিক সেই মুহূর্তে অরার হাতের ফোনটা তীব্র শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো ওরা মায়ের ফোন। সে আর দেরি করলো না, রিসিভ করে কানে তুললো। হ্যাঁ মা, বলো, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? ওপাশ থেকে রুকসানা মল্লিকের কণ্ঠস্বর ভেসে এলো। রুকসানা কোনো ভূমিকা না করেই সরাসরি বললেন, ওরা তোকে একটা দরকারি কথা জানানোর জন্য ফোন করলাম। আজ সন্ধ্যায় নয়নাকে দেখতে পাত্রপক্ষ আসছে। সব যদি ঠিকঠাক থাকে তবে আজই পাকা কথা হয়ে যাবে। তোর বাবা চারদিক সম্বন্ধ দেখা শুরু করেছিল। এই ছেলেপক্ষ বেশ ভালো। তুই একটু দোয়া করিস বোনটার জন্য। মায়ের মুখের কথা শুনে ওরা যেন আকাশ থেকে পড়লো। গত দুদিনে বাড়িতে যে এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেছে, সে তার বিন্দুমাত্র টের পায়নি। সে স্তম্ভিত গলায় বলল, মা কি বলছো এসব? নয়নার বিয়ে আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আসছে মানে? এত হুট করে? অরার মুখ থেকে নয়নার বিয়ে শব্দ দুটো বের হওয়া মাত্রই যেন ড্রয়িং রুমের পুরো বাতাসটা এক লহমায় থমকে গেল। সোফায় বসে থাকা তালহা মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল। তার হাতের ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। কান দুটো ঝাঝা করে উঠল তার। নয়নার বিয়ে আজ সন্ধ্যায় পাকা কথা। তালহার বুকের ভেতরটা আচমকা এক তীব্র অবাধ্য অস্থিরতায় মোচড় দিয়ে উঠল। তালহা তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করতে লাগলো, কিন্তু মুখে কিছু
বলতে পারলো না। সে আর চোখে আরিশের দিকে তাকালো, তারপর অরার দিকে। নিজের ভেতরের আকস্মিক ঝড়টাকে সবার সামনে আড়াল করার জন্য সে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে লাগলো ঠিকই, কিন্তু তার হাত কাঁপছিল। সোফায় বসে থেকেও সে যেন এক মুহূর্তের জন্য স্থির হতে পারছিল না। নয়না অন্য কারো হয়ে যাবে, এই নির্মম সত্যটা মেনে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি তালহার অন্তত ছিল না। ওদিকে আরিশ ও ওরার কথা শুনে ভুরু কুঁচকে তাকালো। ড্রয়িং রুমের শান্ত পরিবেশটা যেন এক নিমিষে এক অদৃশ্য উত্তেজনায় রূপ নিল। হ্যাঁ, সবটা তাড়াহুড়ো করেই হচ্ছে, তাই জানাতে পারিনি। তুই সবাইকে বলে দিস। ভালো থাক, রাতে কল দিব আবার। আচ্ছা ঠিক আছে মা। মায়ের সাথে কথা শেষ করে ওরা ধীর হাতে ফোনটা কান থেকে নামালো। তার চেহারায় তীব্র বিস্ময় আর এক অজানা আশঙ্কার ছাপ স্পষ্ট। ওরাকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ওর হাতটা আলতোভাবে ধরল। তার তীক্ষ্ণ দৃষ্টি ওরার ফ্যাকাশে মুখের উপর নিবদ্ধ। আরিশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওরা? তোমার মা কি বললেন? ওরা আরিশের চোখের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল, তারপর কিছুটা জড়তা আর অবিশ্বাসের সুরে বলল, মা বলল নয়নার নাকি বিয়ে, আজ সন্ধ্যায় নাকি পাত্রপক্ষ ওকে দেখতে আসবে। আশ্চর্য, নয়না গেল ছুটি কাটাতে, অথচ বিয়ে! আরিশও বিস্মিত। সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন আফতাব খান। তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে অত্যন্ত বিস্মিত গলায় বললেন, এত জলদি বিয়ে কেন? নয়নার তো ইন্টারমিডিয়েটও শেষ হলো না এখনো। হঠাৎ কি এমন ঘটলো সোলাইমান মল্লিক যে এত তাড়াহুড়ো করছেন? ওরা অসহায় ভঙ্গিতে মাথা নাড়ল। আমিও কিছু বুঝতে পারছি না বাবা, কি হলো হঠাৎ করে? কেন এত জলদি সব ঠিক হয়ে গেল? মা তো কিছুই ভেঙে বলল না। একপাশে দাঁড়িয়ে তসলিমা বেগম এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। তিনি একটু চিন্তিত গলায় বললেন, মেয়েটা তো এখনো কত ছোট, এত অল্প বয়সে ও একটা সংসার কিভাবে সামলাবে? আরিশের বাবা ঠিকই বলেছেন, এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে গিয়ে তোমার বাবা মা আবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে না বসেন। হুট করে এভাবে মেয়ের বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? শাশুড়ির যৌক্তিক প্রশ্নের মুখে ওরা পুরোপুরি চুপ করে গেল। তার কাছে দেওয়ার মতো কোনো উত্তর নেই। ভেতরের এক অদ্ভুত অস্বস্তি আর বোনটার জন্য এক অজানা আশঙ্কায় তার বুকটা ভারী হয়ে আসতে লাগলো। পুরো লিভিং রুম জুড়ে থমথমে নীরবতা বিরাজ করছে। আরিশের গভীর চোখ দুটো তখন সোফায় বসে থাকা তালহার দিকে। কেমন অস্বাভাবিক লাগছে তালহাকে। ঘামছে সে। তালহা! ভাইয়ের ডাকে হুঁশ ফিরল ওর। হ্যাঁ ভাইয়া, ঠিক আছিস তুই? ভুরু কুচকে জিজ্ঞেস করলো আরিশ। তালহা লম্বা একটা নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, না ঠিক নেই। সে কি, তোর আবার কি হলো? চাচার প্রশ্নে মুচকি হেসে ফেললো তালহা। বুক ভরে নিঃশ্বাস নিল। ভাইয়া, ভাবি আমি নয়নাকে পছন্দ করি অনেক দিন থেকেই, কিন্তু ওর বয়স কম বলে কখনো ওকে জানাইনি, কিংবা তোমাদেরকেও বলিনি। ভেবেছিলাম নয়নার এইচএসসি শেষ হলে তোমাদেরকে আগে জানাবো। তবে পরিস্থিতি এখন বদলে গেছে। আমি কোনোভাবেই নয়নাকে হারাতে পারবো না। নয়নাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চাই। আশা করি তোমরা আমার অবস্থান বুঝবে। ওরা এবার আরেক দফা অবাক হলো। আজকে কি ওর অবাক হওয়ার দিন? তসলিমা খানের ঠোঁটের কোণে হাসি। ছেলের পছন্দের কথা শুনে তিনিও খুশি। আফতাব খান তাকিয়ে আছে ওর দিকে। আরিশ ভুরু নাচিয়ে বলল, একদম খান পরিবারের ছেলের মতো কথা। যাক, ভালোই হবে। ও বাড়ির আরেক মেয়েও আমাদের বাড়িতেই আসবে। ওরা, তুমি কি রাজি? আরিশের কথায় নড়ে চড়ে উঠল ওরা। সবকিছু খুব জলদি হয়ে যাচ্ছে আরিশ। আসলে আমি কিছুই বুঝতে পারছি না। তবে যদি বোনের বিয়ে হয়, তবে এ বাড়িতে হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আপনারা কথা বলুন ও বাড়িতে। কথা শেষে মুচকি হাসলো ওরা। তালহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সকলেই খুশি। আফতাব খান বললেন, তোর বাবাকে একটা কল কর তালহা। বল আমি 10 কেজি মিষ্টি নিয়ে আসতে বলেছি। কিসের মিষ্টি সেটা বলার দরকার নেই। তালহা হেসে মাথা চুলকাতে লাগলো। চলবে।